ভার্সিটি থেকে বাড়িতে ঢোকার পরপরই শক্ত হাতে একটা থাপ্পড় পড়লো আমার গালে। চোখের পানি নিয়ে বাবার দিকে তাকালাম। বাবা তখন হুঙ্কার ছেড়ে বলে উঠল, বলেছিলাম না তোকে ওই ছেলের সাথে আর তার পরিবারের সাথে কোনো যোগাযোগ না করতে? বলেছিলাম না তোকে? আমি ভয়ে কিছু বলছি না। আসলে ছোট থেকেই বাবাকে খুব ভয় পাই। বাবা একটা ধমক দিলেই চোখ দিয়ে আপনি আপনি পানি পড়ে। কখনো গায়ে হাত তোলেননি, আজ প্রথম আমার গায়ে হাত তুলল বাবা। কথা কেন বলছিস না বল? তোকে মানা করছিলাম না ওই ছেলের সাথে কথা বলতে? এবার মা বলে উঠল, তুমি চুপ করবে? সাদিয়াকে কিছু বলতে দাও। নিজের মতো সব ভেবে বসো না। জেলের আসামিদেরকেও কথা বলার একটা সুযোগ দেয়। রাশিদা, তুমি তোমার মেয়ের হয়ে আর একটা কথাও বলবে না। সবসময় মেয়ের পক্ষ নিয়ে কথা বলো তুমি। তোমার মেয়েকে আমি সাবধান করে দিয়েছিলাম, তারপরও তোমার মেয়ে কোন সাহস নিয়ে ওই ছেলের সাথে কথা বলেছে? সাদিয়া, তুই ঘরে যা, আমি আসতেছি তোর সাথে কথা বলার জন্য। মায়ের বলার পরও আমি মাথা নিচু করে ঠায় দাঁড়িয়ে আছি। তখন মা আবার বলে উঠল, তোকে ঘরে যেতে বলছি, এখনো দাঁড়িয়ে আছিস কেন? আর একটা থাপ্পড় খেতে মন চাচ্ছে নাকি? যা ঘরে। আমি মার কথা শুনে চলে আসলাম। তখন একটু শুনতে পেলাম বাবা মাকে বলছে, তোমার মেয়েকে বলে দিও দ্বিতীয়বার যাতে ওই সাহস না করে। দ্বিতীয়বার এমন করলে আমার বাড়িতে তোমার মেয়ের আর তোমার ঠাঁই হবে না। বাবার কথা শুনে আর দাঁড়ালাম না, চলে আসলাম নিজের রুমে। বাবা আমাকে ভার্সিটি থেকে আনতে গিয়েছিলেন, কিন্তু তখন শরীফের সাথে কথা বলার সময় দেখে ফেলেছেন। সারা রাস্তায় কিছু বলেননি, কিন্তু বাড়িতে ঢোকার পরপরই কষিয়ে একটা থাপ্পড় মারলেন। আমি খাটে বসে বসে কাঁদছিলাম। তখন কাঁধে কারো হাত স্পর্শ পেয়ে সেদিকে তাকিয়ে দেখি ফরহাদ। আমি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে উঠলাম, কিরে তুই কখন স্কুল থেকে আসলি? আর আরাফাত কই? ফরহাদ আমার কথার কোনো উত্তর না দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তোরা মেয়েরা নিজেদের এত দুর্বল প্রমাণ করিস কেন? মানি? ফরহাদ এবার রেগে গিয়ে বলে উঠল, মানি হলো তুই সব কিছু এভাবে চুপচাপ কেন মেনে নিচ্ছিস? তোর সাথে করা অন্যায়ের প্রতিবাদ কেন করছিস না? খালি বসে বসে চোখের পানি কেন ফেলছিস? চোখের পানি যত ফেলবি তত তোকে সবাই দুর্বল ভেবে আঘাত করবে। বাবা যখন তোর গায়ে হাত তুলল তখন বাবার চোখে চোখ রেখে বলতে পারলি না সত্যিটা কি? তা না করে তুই চোখের পানি ফেলছিস। ওই শরীফ যখন তোকে রেখে আরেকটা বিয়ে করলো তখনও চোখের পানি ফেলছিস। চোখের পানি দিয়ে কি করতে পারলি তুই? পারলি কি বিয়েটা আটকাতে, না তোর সোনার সংসারটা ভাঙা থেকে আটকাতে? আমি এবার অবাক দৃষ্টিতে ফরহাদের দিকে তাকালাম। আমি তো ফরহাদ কিংবা আরাফাতের বলিনি যে শরীফ আরেকটা বিয়ে করেছে। এই কথা তো শুধু আমি, মা, বাবা জানি, কিন্তু ও জানলো কিভাবে? ফরহাদ আমার চোখের ভাষা বুঝতে পেরে চোখের পানি নিয়ে কান্নায় জর্জরিত কণ্ঠে বলে উঠল, ছোট হতে পারি, অবুঝ নয়, সব জানি আমি। আমি ছোট বলেই আমার কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিস না আপু। আমার কথাগুলো একটু চিন্তা করিস যে আমি ঠিক বলছি না ভুল বলছি। ফরহাদ কিছুক্ষণ চুপ থেকে আমার সামনে হাঁটু গেড়ে বসলো। আমি এবার চোখের পানি নিয়ে ওর দিকে তাকালাম। আপু দেখ, আমরা তোকে ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। তোকে এভাবে কষ্ট পেতে দেখলে আমাদের কারো ভালো লাগে না। তুই কি মুভ অন করতে পারবি না? তুই কি প্রমাণ করতে পারবি না যে মেয়েরা দুর্বল না? যারা তোকে দুর্বল ভেবে তোকে এমন যন্ত্রণা দিয়েছে তাদেরকে তুই দেখিয়ে দিতে পারবি না তুই দুর্বল নয়? ফরহাদ যা বলেছে তা একটা কথাও মিথ্যা নয়। নিজেকে যত দুর্বল করব ততই সবাই আঘাত করবে। আমাকে নিজের জন্য না হলেও আমার পরিবারের জন্য নিজেকে সামলাতে হবে। আমার এতটুকু ছোট ভাইটা যা বুঝতে পারলো আমি সেটাও বুঝতে পারলাম না। তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম নিজেকে আর দুর্বল করব না, ঘুরে দাঁড়াবো আমি, জীবনটা নতুন করে সাজাবো আমি। আর আমার মতো কোনো মেয়ের যাতে সংসারটা না ভাঙে তাদের সাহায্যের জন্য নিজেকে তৈরি করব। প্রমাণ করব মেয়েরা দুর্বল নয়। মা না হওয়ার কোনো দুর্বলতা নয়। সমাজে একটা ছেলে বাবা না হওয়ার ক্ষমতা থাকলেও যেমন তাদের কোনো সমস্যার মুখে পড়তে হয় না, তারা যেমন মাথা উঁচু করে বাঁচতে পারে তেমনি মেয়েরাও মাথা উঁচু করে বাঁচতে পারবে। এটা আমার নিজের কাছে নিজের প্রতিজ্ঞা করে নিলাম। আমি চোখের পানি মুছে হাসি মুখে ফরহাদকে জড়িয়ে ধরে বললাম, তোর আপু প্রমাণ করবে, তোর আপু দুর্বল নয়, তোর আপু মুভ অন করবে, দেখিয়ে দিবে তোদেরকে যারা মেয়েদের দুর্বল ভেবে তাদের উপর অত্যাচার করে আমি আর জীবনটা নতুন করে সাজাবো। অতীত ভেবে আর নিজেকে কষ্ট দেব না। তারপর কিছু একটা ভেবে আরেকবার বলে উঠলাম, তুই এটা বলতো, তুই কিভাবে জানলি যে শরীফ বিয়ে করেছে?
ফরাদ এবার সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করতেছে। আমি ফরাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললাম। তখন ফরাদ আমাকে বলে উঠল, আপু তুই হাসলি না, তোকে ফেতনির মতো লাগে। আমি ফরাদের কথা শুনে রেগে ফরাদের কান ধরিয়ে দিলাম। তখনই ফরাদ দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেল। ওকে আর ফাইকে। আমি ওর কাহিনী দেখে হালকা হেসে চলে গেলাম ফ্রেশ হতে। এরপর রাতের খাবার খেয়ে ফরাদ আরাফাতের রুমে গেলাম। গিয়ে দেখি দুটো মিলেমিশে জড়িয়ে ঘুমিয়ে আছে। এমনিতে সারাদিন ঝগড়া করেই পার করে, কেউ কারো কাছে ঘেঁষবে না, আর এখন দেখি কিভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওদের কয়টা ফিক তুলে রুমে চলে আসলাম। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজ কেন যেন ফরাদের কথাগুলো শুনে মনটা হালকা লাগছে। বেশ কিছুক্ষণ পর রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি সেই অপরিচিত নাম্বার থেকে SMS দেওয়া। সেখানে লেখা, ভেঙে গেছো, তবে নতুন করে গড়ো, এমনভাবে গড়বে যাতে কেউ আর ভাঙতে না পারে। কথাগুলো কিছুই মাথায় ঢুকলো না। আমি সেই নাম্বারে ফোন দিলাম, বন্ধ বলছে। এভাবে কয়েকবার ফোন দেওয়ার পর হঠাৎ করেই একটা কল ঢুকলো। সাথে সাথে ফোনটা রিসিভ হয়। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, কে আপনি, আর এই SMS-টা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন আপনি? এমন চুপ থাকাটা আমার আর সহ্য হলো না, তাই রেগে বলে উঠলাম, আরে আজব তো, কথা কেন বলছেন না? আমাকে আর কিছু বলতে না দিয়েই লোকটা ফোন কেটে দিল। তাতে রাগটা আবার মাথায় উঠল। রেগে ফোনটা বেডে ফেলে বড় করে শ্বাস নিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করতেছি। তখনই আবার SMS-এর শব্দ পেলাম। আমি ফোনটা নিয়ে দেখি সেই নাম্বার থেকে SMS। এবার তাতে লেখা, রাগটা সঠিক জায়গায় দেখাও, কাজে লাগবে। রাগে ইচ্ছা করলে ওই লোকটার মাথা চুল ছিঁড়তে। এত রহস্য আর ভাল লাগছে না। আর কিছু না ভেবে একটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম, ভালো ঘুম হওয়ার জন্য। কারণ এখন ঠিক করে ঘুমাতে পারি না। বারবার ওই শরীফ হানাফের কথা মনে পড়ে, আর সারা রাত কষ্টে চটপট করে কাটাতে হয়। কিন্তু আমি আর কষ্ট পেতে চাই না, তাই ঘুমের ওষুধটা খেয়ে ঘুমের দেশে পাড়ি দিলাম। অন্ধকার রুমে গিটারের টুংটাং আওয়াজ করে কেউ একজন গাইছে, তোমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে। এইটুকু গেয়ে রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, কষ্টের ফল মিষ্টি হয়। এখন যত কষ্ট করার করো, তোমার সুখের দিন ঘনিয়ে আসতেছে।